শকুন পাখির 8টি জ্ঞানের কথা যে শুনে সে কখনো গরিব থাকে না। মিত্রগণ, কোনো এক অরণ্য একটি শকুন পাখি তার স্ত্রীকে নিয়ে একটি বিশাল বটগাছ উপরে বাস করত। একদিন যখন শকুন ও তার স্ত্রী সেই বৃক্ষের উপর বসে বিশ্রাম নিচ্ছিল, তখন শকুনের স্ত্রী বলল, হে প্রিয়, আজ আমি এমন কিছু জানতে চাই যা তুমি আজ পর্যন্ত আমাকে কখনোই বলোনি। আজ তুমি এমন কিছু আমাকে বলো যা খুব আকর্ষণীয় ও জ্ঞান বাড়ায়। তখন শকুন বলল, ঠিক আছে প্রিয়, আজ আমি তোমাকে এক ধনী বোন ও গরিব ভাইয়ের গল্প বলি। আজকের গল্পটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং শিক্ষণীয়, যেখানে তুমি 8টি মূল্যবান জ্ঞানের কথা শিখতে পারবে। এই কথাগুলো শুনলে কোনো মানুষ সহজেই তার দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। হে প্রিয়, বহু পুরনো সময়ের কথা, কোনো এক নগরে এক ধনী কৃষক বাস করত। সেই কৃষকের ঘরে একসঙ্গে যমজ 2 সন্তান জন্ম নিয়েছিল। সেই সন্তানদের মধ্যে ছিল একজন পুত্র এবং একজন কন্যা। কৃষক তার পুত্রের নাম রেখে রাঘব এবং কন্যার নাম রেখে মোহিনী। এদিকে ধীরে ধীরে রাঘব ও মোহিনী বড় হতে থাকে। যখন কৃষকের 2 সন্তান বড় হয় এবং তাদের বয়স বিবাহযোগ্য হয়ে ওঠে, তখন কৃষক তাদের বিয়ে নিয়ে চিন্তা করতে শুরু করে। একদিন কোনো এক কাজে কৃষক পাশের শহরে যায়। সেখানে গিয়ে এক ব্যবসায়ীর পুত্রকে পছন্দ করে ফেলে এবং সেই ব্যবসায়ীর পুত্রের সঙ্গে সে তার মেয়ের বিয়ে দেয়। এভাবে মোহিনী তার বাবার ঘর থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। এদিকে মেয়ের বিদায়ের পরে কৃষক তার পুত্রের বিয়ে নিয়ে চিন্তা করতে শুরু করে এবং ভাবতে থাকে, যদি আমার ছেলের বিয়ে হয়ে যায় তবে আমি আমার বাকি জীবনটা পুত্রবধূ আর মেয়েদের সঙ্গে শান্তিতে কাটাতে পারব। বন্ধুরা, শকুন পাখি তার স্ত্রীকে বলে, হে প্রিয়, ভগবানের লীলা বড়ই অদ্ভুত। ভগবান কখন কাকে গরিব করে দেয় আর কখন কাকে ধনী, তা কেউ বলতে পারে না। সে ধনী কৃষকের সঙ্গে এমন কিছু ঘটে। একদিন হঠাৎ করে সে একজন মারাত্মক রোগে আক্রান্ত হয়। যখন তার ছেলে নিজের বাবাকে এমন অবস্থায় দেখে, তখন সে খুব কষ্ট পায়। এরপর সে সেরা সেরা ডাক্তার দেখায়, দামি দামি ওষুধ এনে দেয়। এভাবে তার সমস্ত ধন সম্পত্তি বাবার চিকিৎসায় খরচ হয়ে যায়। এভাবে নিজের বাবাকে চিকিৎসা করতে করতে কৃষকের সেই ছেলে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। তবুও বাবার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। যখন কোনো ওষুধ কৃষকের রোগে কাজ করে না, তখন একদিন কৃষক তার ছেলেকে ডেকে বলল, হে পুত্র, যখন কোনো কাজ মানুষের ক্ষমতা বাইরে চলে যায় আর তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, তখন সেই কাজ ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। তাই পুত্র, এখন তুমি আমার চিন্তা বাদ দাও এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার তো যা হবার হবে, আজ না হোক কাল আমাকে এই সংসার ছেড়ে যেতেই হবে। তাই তুমি আমার চিন্তা বাদ দিয়ে বিয়ে করো এবং নিজের সংসার শুরু করো। বাবার মুখ থেকে একথা শুনে রাঘব একদম চুপ হয়ে যায়। অবশেষে সেই বা আর কি করতে পারত। তার বাড়ির সব জমানো টাকা তো বাবার চিকিৎসার খরচে আগেই শেষ হয়ে গিয়েছিল। তখন সে বলে, বাবা, আপনার যা উপযুক্ত মনে হয় তাই করুন। এরপর সেই গরিব কৃষক নিজের ছেলের বিয়ে এক গরিব ঘরের মেয়ের সঙ্গে দেয়। আর বিয়ের কয়েকদিন পরেই কৃষকের মৃত্যু হয়ে যায়। পিতার মৃত্যুর পর রাঘব সমস্ত ধর্মীয় রীতি মেনে তার পিতার আন্তর্কৃষ্ট সম্পন্ন করে। রাঘবের ঘর বাড়ি জমি জমা আগেই বিক্রি হয়ে গিয়েছিল পিতার চিকিৎসার খরচ জোগাতে। যেটুকু সঞ্চয় ছিল তাও পিতার সৎকারে সব শেষ হয়ে যায়। এভাবে রাঘব একেবারে গরিব হয়ে পড়ে। প্রিয় বন্ধুগণ, একদিন যখন রাঘবের হাতে কিছুই থাকে না, তখন সে তার স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে একটি ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করে। অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সে তার স্ত্রী ও সন্তানদের পেট চালাতে থাকে। অন্যদিকে রাঘবের বোন মোহিনী, যার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর সঙ্গে, যখন তার ভাইয়ের এমন দুর্দশার কথা জানতে পারে, তখন সে ধনী হয়ে তার দারিদ্র ভাইকে ঘৃণা করতে শুরু করে। সে মনে মনে ভাবে, আমার ভাই তো এখন একেবারে গরিব। তার বাড়ি ঘর জমি সব বিক্রি হয়ে গিয়েছে। এখন তার হাতে একটাও পয়সা নেই। এই অবস্থায় যদি সে আমার শ্বশুর বাড়িতে আসে, তাহলে আমার ননদ ও জেঠানিরা আমাকে অপমান করবে এবং আমার ঠাট্টা করবে। এই ভেবে মোহিনী তার নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সে না ভাইকে নিজের শ্বশুর বাড়িতে ডাকে, না কখনো তার বাড়িতে যায়। রাঘবও বুঝে যায় তার বোন তাকে কেন ঘৃণা করে, তাই সেও কখনো বোনের শ্বশুর বাড়িতে যায় না। এভাবে মোহিনী সুখে শান্তিতে তার শ্বশুর বাড়িতে জীবন কাটাতে থাকে। আর রাঘব কষ্ট করে দিনমজুরি কাজ করে তার স্ত্রীকে নিয়ে ঝুপড়িতে কোনো রকমে জীবন কাটাতে থাকে। কয়েক বছর পর একদিন রাঘবের বোন মোহিনীর ছেলের বিয়ে ঠিক হয়। কিন্তু এমনই তার ভাই রাঘবকে কোনো আমন্ত্রণ পাঠায় না। যখন রাঘব জানতে পারে তার ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, তখন সে খুব খুশি হয় এবং এই খবরটা গিয়ে তার স্ত্রী সুশীলাকে বলে। সে বলে, আমার বোনের ছেলের বিয়ে হচ্ছে আর আমাদের সেখানে চলতে হবে। যখন রাঘবের স্ত্রী এই কথা জানতে পারে যে ননদের ছেলের বিয়ে, তখন সে এটা শুনে খুব খুশি হয় এবং ভাবতে থাকে, চলো এই বাহানায় অন্তত আমি আমার পরিশ্রম পাওয়া কাপড় পরতে পারবো আর তার বাড়িটাও দেখে আসতে পারবো। সে আনন্দিত হয়ে তার স্বামীকে বলে, আমি তোমার সঙ্গে অবশ্যই যাব। কিন্তু সে আগে জানতে চায়, আমার ননদ কি আমাদের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে।
স্ত্রীর মুখে এই কথা শুনে রাঘব একেবারে চুপ হয়ে যায়। তারপর সে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, নিমন্ত্রণ তো আসেনি, কিন্তু আমি অন্যদের থেকে খবর পেয়েছি যে আমার ভাগ্নের বিয়ে, কিন্তু এতে কি আসে যায়, সে তো আমাদের বোনের ছেলে। তখন সুশীলা বলে, আপনার কথাটা ঠিক যে ভাগ্নের বিয়ে, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ননদের বাড়ি যাওয়াটা ঠিক হবে না, আর আপনার পক্ষে থেকেও যাওয়াটা ঠিক হবে না। রাঘব তখন স্ত্রীকে বোঝাতে চেষ্টা করে। সে বলে, মোহিনীর শ্বশুরবাড়িরা বড় লোক, হয়তো আমাদের কথা মনে ছিল না, বা হয়তো নিমন্ত্রণ পাঠিয়েছিল কিন্তু আমাদের হাতে পৌঁছেনি। তাই প্রিয়, তুমি কথা নিয়ে চিন্তা করো না, বাচ্চাদের নিয়ে আমার সঙ্গে বোনের বাড়ি চলো। স্বামীর কথা শুনে সুশীলা বলল, হে প্রিয়, যদি তুমি যেতে চাও যেতে পারো, কিন্তু নিমন্ত্রণ ছাড়া আমি যাব না। স্ত্রীর মুখ থেকে কথা শুনে রাঘব বলল, ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছা হয় তবে তুমি বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকো, আমি একাই মোহিনীর শ্বশুরবাড়ি চলে যাব। যদি আমি না যাই তবে আমার বোনের শাশুড়ি ননদ ওকে টিটকারি মারবে আর বলবে খরচ হবে বলে তার ভাই আসেনি। এমন কথা বলে রাঘব বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে শকুন পাখি তার স্ত্রীকে গল্পের পরিবর্ত অংশ বলতে থাকে। হে প্রিয়, রাঘব তখন খুব গরিব হয়ে গিয়েছিল। তার কাছে ভাগ্নের জন্য পোশাক কেনার মতন টাকা ছিল না। তাই সে ধার করে এবং সেই ধার করা টাকা দিয়ে তার বোন মোহিনী তার দুলা ভাইয়ের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে, আর সেই কাপড়গুলো নিয়ে সে তার বোনের শ্বশুরবাড়িতে উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তারপর কোনোভাবে সে তার বোনের দরজায় এসে পৌঁছায় এবং দরজার এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা দরজার কাছে দাঁড়িয়ে থেকে তার বোনের আসার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই মোহিনীর জেঠানির চোখে পড়ে যায় রাঘবের উপর, আর সে রাঘবকে চিনে ফেলে। রাঘবকে দেখে মোহিনীর জেঠানি গিয়ে মোহিনীকে জানায়, হে মোহিনী, আজ তোমার ভাই তোমার বাড়িতে এসেছে, সে তোমার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। মোহিনী তার জেঠানির মুখে কথা শুনে প্রশ্ন করতে থাকে, জেঠানি, যদি আপনি আমার ভাইকে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থাকেন তবে আমাকে বলুন, সে কি অসহায় এসেছে, কি ধরনের কাপড় পরে এসেছে। তার জেঠানি বলে, তোমার ভাই তো ছেঁড়া পুরনো কাপড় পরে তোমার দরজায় এসে দাঁড়িয়ে আছে, সে তোমার আসার অপেক্ষা করছে। কথা শুনে মোহিনীর রাগে মুখ লাল হয়ে যায়। সে সবার চোখ থেকে নিজের আড়ালে ধীরে ধীরে তার ভাইয়ের কাছে চলে আসে। এদিকে রাঘব যখন দেখে যে তার বোন মোহিনী তার দিকে এগিয়ে আসছে, তখন সে আনন্দিতে মুগ্ধ হয়ে উজ্জ্বল হয়ে ওঠে। বোনকে দেখে রাঘবের চোখ থেকে আশ্রু গড়িয়ে পড়ে। এরপর মোহিনী তাকে নিয়ে সবার চোখ এড়িয়ে ঘরের একেবারে ভিতর কক্ষে নিয়ে যায়। কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, হে ভাই, তোমার কাছে কে নিমন্ত্রণ পাঠিয়েছে যে তুমি এখানে চলে এসেছো? তখন রাঘব বলে, বোন, তুমি তো তোমার ভাইকে একেবারে ভুলে গেছো, কিন্তু কারো মাধ্যমে আমি জানতে পারলাম আমার ভাগ্নের বিয়ে। এই কারণে আমি তোমার এবং তোমার ছেলের জন্য নতুন কাপড় এনেছি। তার ভাইয়ের মুখ থেকে কথা শুনে মোহিনী বলতে থাকে, হে ভাই, তোমার এমন নির্লজ্জের মতো আমার বাড়িতে আসা উচিত হয়নি। তুমি এইভাবে ছেঁড়া পুরনো কাপড় পরে আমার বাড়িতে চলে এলে, এটা আমার জন্য খুবই লজ্জার ব্যাপার। কমপক্ষে যদি নিজের জন্য না ভাবতে, অন্তত আমার মান সম্মানের কথা চিন্তা করতে। তোমার হয়তো কোনো সম্মান নেই, কিন্তু আমাদের সম্মানটা তো অন্তত ভেবে দেখতে পারতে। মোহিনীর মুখ থেকে এই কঠোর কথা শুনে রাঘবের বুক ফেটে যায়। সে তখন নিজের বোন মোহিনীর পায়ে লুটিয়ে পড়ে মাপ চাইতে থাকে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না আমার কারণে তোমার এতটা অপমান হবে। তোমার দেওরানি জেঠাইনা তোমাকে কটাক্ষ করবে, এ ভেবে তো আমি তোমার জন্য কিছু নতুন কাপড় নিয়ে এসেছি। যদি আগে জানতাম যে আমার আশাতে তোমার কষ্ট হবে, তাহলে আমি কখনো তোমার দরজায় এসে দাঁড়াতাম না। আমি তো শুধু ভেবেছিলাম আমার ভাগ্নের বিয়ে, আমি না গেলে তোমার আত্মীয়রা তোমাকে দোষ দেবে। রাঘবের কথা শুনে মোহিনীর রাগ একটু কমে যায়। তখন সে রাঘবকে বলে, যেহেতু তুমি এসে গেছো, একটা কথা কান দিয়ে শুনে নাও। যতদিন না আমার ছেলের বিয়ে হচ্ছে ততদিন তুমি এই ঘরে থাকো, ভুলেও বাইরে বের হবে না। তোমাকে কেউ দেখতে পেলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। লোকজন বলবে মোহিনীর ভাই তো ভিখারি। আর খাওয়ার ব্যাপারে বলি, যখন রান্না হয়ে যাবে তখন আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দেব। তুমি চুপচাপ খেয়ে পিছনের দরজা দিয়ে নিজের গ্রামে ফিরে যেও। রাঘব বলে, ঠিক আছে, আমি আজ রাতেই তোমার বাড়ি থেকে ফিরে যাব। তবে আমার একটা অনুরোধ, আমি তোমার জন্য আর দাদার জন্য কাপড় এনেছি, তুমি তা গ্রহণ করো। আমি অনেক ভালোবাসা দিয়ে সেগুলো এনেছি। মোহিনী তখন ভাইয়ের হাত থেকে কাপড়গুলো নিয়ে ঘরের বাইরে চলে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। রাঘব অন্ধকারে ঘরে চুপচাপ বসে থাকে, বোনের ফিরে আসার অপেক্ষায়। বন্ধুরা, এই পর্যন্ত গল্প পড়ার পর শকুনি পাখি কিছু সময়ের জন্য চুপ করে। তখন তার স্ত্রী বলে, হে প্রিয়, এই গল্পটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয়। তখন শকুন পাখি গল্প চালিয়ে যেতে যেতে বলে, হে প্রিয়, এদিকে রাঘব সেই অন্ধকারে বসে বসে বোনের ফিরে আসার অপেক্ষা করেছিল। ভাবছিল, আমার বোন নিশ্চয়ই আমার জন্য খাবার নিয়ে ফিরে আসবে, আজ নিশ্চয়ই সুস্বাদু কিছু খাবার খেতে পাবো। কিন্তু সেই নির্দয় বোন তার ভাইকে সেই ঘরে আটকে রেখে নিজের গৃহস্থর কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং ভাইকে একদম ভুলে যায়।
বিয়ের কাজকর্মে সে এতটা ডুবে যায় যে তার মনে থাকে না আমার মায়ের গর্ভের জন্মে নেওয়া ভাই একজন আমার ঘরে একটি বন্ধ ঘরে আটকে আছে এবং আমার ফেরার অপেক্ষা করছে। বন্ধুরা, এদিকে সময় যত যেতে থাকে রাঘব ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে থাকে, তার শরীর খারাপ হতে থাকে। এখানে শেষ হচ্ছে পার্ট 1। রাঘব কি বাঁচতে পারবে নাকি এখানে শেষ হয়ে যাবে তার জীবনের কাহিনী? জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন পার্ট 2 ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।